ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস বিপিএল টকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবেদ হোসেন সামি। আপনাদের সঙ্গে আছি আমি হুসাইন আরমান। গত দুইটা ম্যাচে মৃত্যুঞ্জয়ের বোলিং, গত ম্যাচে 4 উইকেট, আজকের ম্যাচে 3 উইকেট। তার চেয়ে বড় কথা ম্যাচে ইম্প্যাক্ট ছিল অনেক বেশি, উইকেটের সংখ্যা থেকেও ম্যাচটা তিনিই বের করে দিয়েছেন। আসলে তার পারফরমেন্স নিয়ে কী বলবেন? আজকে ম্যাচ শুরুর আগে যখন পিচ দেখতে গিয়েছিলাম মৃত্যুঞ্জয়কে আমি জিজ্ঞেস করেছিলাম আজকে কয়টা, তো গতকাল 4টা পেয়েছিলেন, আজকে 5টা পাবেন কিনা একটা খুনসুটি চলছিল আমার আর মৃত্যুঞ্জয়ের মধ্যে। তবে যারা ক্রিকেট ম্যাচটা দেখেছেন টেলিভিশনের পর্দায় বা টি স্পোর্টস অ্যাপে দেখেছেন, তারা আমাদের কমেন্ট্রির ওই সময়টা হয়তো বা শুনছিলেন। আমরা একটা বিশ্লেষণ করছিলাম রিগার্ডিং মৃত্যুঞ্জয় চৌধুরীর ক্রস সিমে বল ধরার প্রসঙ্গে। এবং নর্মালি যেটা হয় যে যখন কোনো একজন বোলার ক্রস সিমে বল ধরেন এবং ক্রস সিমে বলটাকে রাইট ওয়েতে পিচ করতে পারেন, এক্সট্রা বিট অফ বাউন্স এবং এক্সট্রা বিট অফ স্কিড আদায় করতে পারেন, কাজটা কিন্তু খুব কঠিন, কাজটা খুব সহজ কোনো কাজ না। এবং মৃত্যুঞ্জয় সারপ্রাইজিংলি ওই কাজটা খুব ভালো মতো করেছেন। আমার মনে হয় যারা খেলাটা দেখেছেন তারা এটা আরও ভালো রিলেট করতে পারবেন। আমরা কমেন্টের সময় এই কথাটাই বলছিলাম, ভেরি মাচ ইমপ্রেসিভ। আমার সঙ্গে মৃত্যুঞ্জয়ের চট্টগ্রাম ফেসে যখন কথা হচ্ছিল, আমি তখন জিজ্ঞেস করছিলাম পেসের ব্যাপারটা, পেস কতটুকু পাচ্ছে, কারণ ইনজুরি থেকে এসে কতটুকু খুলতে পারছে বডি। তো মৃত্যুঞ্জয় যেটা আমাকে বলেছিলেন যে এখনও বডিটা খোলেননি ওইভাবে, কারণ নিয়মিত ম্যাচ খেললে পরে হয়তোবা সেই সুযোগটা পেতেন। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে আমরা দেখেছি 146, 147 পর্যন্ত কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী বল পেস তুলেছেন। হি হ্যাজ দ্য পেস। আমি মৃত্যুঞ্জয়কে চিনি যখন মৃত্যুঞ্জয় স্কুল ক্রিকেট খেলে তখন থেকে, এবং ছোট বাট জোরে বল করতে চাইতো। তখন হয়তো জোরে বল করতে পারতো না, জোরে বল করতে চাইতো। এই জায়গাটায় আই ওয়ান্ট টু টেক দ্য অপরচুনিটি। আজ থেকে 2 বছর আগে আমি বিপিএলের স্পিড মিটার নষ্ট কিনা সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট করেছিলাম। বেশ কয়েক জায়গা থেকে আপনাদের গণমাধ্যমের আমার বেশ কিছু বন্ধু তারা এরকমটাও দাবি করেছিলেন যে বিপিএলের স্পিড মিটার নষ্ট, এবং আমি সেই জায়গাটা বিসিবির পক্ষপাতিত্ব হয়ে কোনো কথা বলছি। জাস্ট লুক, নাহিদ রানা কিন্তু ওই পেসেই বোলিং করেন, মৃত্যুঞ্জয় কিন্তু 146 এই বছরও ছাড়ছেন। সো আলটিমেটলি ওই বছরের বিপিএলের স্পিড মিটার নষ্ট ছিল কি ছিল না, আমি কি টাকা খেয়ে স্পিড মিটারের প্রশংসা করেছিলাম কিনা, সেই উত্তরটা মনে হয় সেই জায়গাটা পেয়ে যাচ্ছেন তারা এই বছর। খুব বেশি আলাপ আলোচনা নাই ব্যাপারটা নিয়ে, আমি মনে হয় আলাপ আলোচনাটা আমি বললাম এই কারণেই বললাম যে ওই বছরের মৃত্যুঞ্জয় 147-46 বল করেছিলেন, বাট তখন কথা হচ্ছিল যে স্পিড মিটার ভুল দিচ্ছে কিনা। বাট আই নো মৃত্যুঞ্জয় ফর আ ভেরি লং টাইম, আমি জানি পেসটা তিনি করতে পারেন। এই বছরটাতে ইনজুরির পর তিনি প্রত্যাবর্তন করেছেন, বেশ ভালো বোলিং করছেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আপনি যদি 2টা বল আমি একটু আপনাকে বলি, একটা নুরুল হাসান সোহানকে গতদিন তিনি আউট করেছেন, আরেকটা জাকের আলী অনেককে ওই জোনেই বল করেছেন, কিন্তু জাকের আলী অনেক আউট হতে হতে বেঁচে গেছেন। এই 2টা বল আপনি পার্থক্য করতে গেলেই বুঝবেন যে কতটুকু ব্রেন ইউজ করে মৃত্যুঞ্জয় বোলিং করছেন, অ্যাকর্ডিং টু ফিল্ড প্লেসমেন্ট বোলিং করছেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই রিকোয়েস্টটা করব, আমাদের ন্যাশনাল সার্কিটে পেস বোলারদের তো একটা পুল আছে, যেই পুলটা নিয়ে তাদের স্কিল ডেভেলপ করা হয়। তারেক আজিজ খান কাজ করে থাকেন, ন্যাশনাল টিম বলছি না, ন্যাশনাল সার্কিটের পেস বোলার্স পুল, যেখানে একটু গতিময় বোলারদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আই থিঙ্ক মৃত্যুঞ্জয়কে সেখানে ইনক্লুড করাটা উচিত। হি হ্যাজ দ্য পেস, কারণ আরও স্কিল ডেভেলপটা করতে পারবে। বিসিবি যদি হেল্প না করে তাহলে হয়তো বা মৃত্যুঞ্জয় নিজেকে ফ্লারিশ করতে পারবে না, সেই সুযোগটা বিসিবির দেওয়া উচিত। মোহাম্মদ সাইফুদ্দিন গতকাল তিনি যে ইনিংসটা খেলেছেন, এরপর আজকে স্ট্যাটাস দিয়েছিলেন যে আসলে তিনি বয়সভিত্তিক দল থেকে হতে চেয়েছিলেন ব্যাটিং অলরাউন্ডার, কিন্তু নিয়তি তাকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিল। আসলে কি নিয়তি বানিয়েছেন, নাকি আসলে এতদিন ধরে তিনি খেলছেন কোচিং প্যানেল, টিম ম্যানেজমেন্ট, তারা তাকে আসলে বোলিং অলরাউন্ডার বানিয়েছে? মোহাম্মদ সাইফুদ্দিন আসলে খুব দুর্ভাগা তার ব্যাটিংয়ের জায়গা থেকে। কেন দুর্ভাগা? তিনি যে দলেই খেলেন না কেন কম্বিনেশনটা এরকম থাকে, তিনি 2-3 ওভারের বেশি ব্যাটিং করতে পারেন না। আপনি যখন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেন তখন তিনি এর আগের কয়েক বছর আবহনীতে খেলেছেন। এমন একটা লাইন আপ, সাইফুদ্দিনের ব্যাটিং করার খুব বেশি সুযোগ নাই। এখানেও যদি আপনি চিন্তা করে দেখেন, বিপিএলও তিনি খুব বেশি ব্যাটিং করতে পারেন। একটু পরিসংখ্যানের আলোকে বলি, বিপিএলে শেষ ওভারের ব্যাটিংয়ে 100 রান তুলতে পেরেছেন 6 জন ব্যাটসম্যান, তাদের মধ্যে সাইফুদ্দিনের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি, 250 শেষ ওভারের ব্যাটিংয়ে। সাইফুদ্দিনের পরের জায়গাগুলোতে যদি আপনি চিন্তা করেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, শোয়েব মালিক আছেন, নুরুল হাসান সোহান আছেন, জাকের আলী অনিক আছেন, থিসারা পেরেরা আছেন, তবে সাইফুদ্দিনের স্ট্রাইক রেট সবার চাইতে বেশি। আপনি গেল 2 বছর 16 থেকে 20 নম্বর ওভারের ব্যাটিং যদি চিন্তা করেন, সাইফুদ্দিন খুব কম সময়ে ব্যাটিং করতে পেরেছেন, স্ট্রাইক রেট 200-র উপরে। সো হি ইজ ভেরি আনফর্চুনেট। তিনি খুব দুর্ভাগ্যে এমন টিমে খেলেন, সবসময় ভালো টিমেই খেলেন, বড় টিমেই খেলেন, এমন টিমে খেলেন যে টিমের ব্যাটিং লাইন আপ খুব সমৃদ্ধ, যে কারণে তার আসলে ব্যাটিং করার খুব বেশি অপরচুনিটি থাকে না। তার তো আসলে ইনজুরির প্রবণতা রয়েছে। তিনি দেখা যাচ্ছে যে
পারফরমেন্সের কারণে দল থেকে যতটা না বাদ পড়েছে, ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছে, তাকে আসলে বোলিংয়ের চাপটা কমিয়ে দিয়ে তার ব্যাটিং অর্ডারটা যদি একটু উপরে তোলা যায় তাহলে কি আসলে সাইফুদ্দিনকে আসলে ভালোভাবে ইউজ করা হবে কিনা, বা এই অপশনটা আছে কিনা? এটা তো টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে কোন টিমের কি ডিমান্ড আছে। তবে আমার কাছে মনে আছে যতদূর 2021-22 সালের যে বিপিএলটা ছিল, সেই বিপিএলটাতে সাইফুদ্দিন তিনি ফিট ছিলেন না, ফিজিওর কাছ থেকে সার্টিফিকেট পান নাই বোলিং করার জন্য, বাট ব্যাটিং করার জন্য তিনি কিন্তু ফিট ছিলেন। তখন একটা কথা হয়েছিল যে সাইফুদ্দিনকে প্লেয়ার্স ড্রাফটের নাম নিবন্ধনটা শুধু ব্যাটার হিসাবে দেয়া যাবে কিনা, তখন কিন্তু অতটা আধুনিক হতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি তখন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটা প্রসঙ্গ তুলে ধরেছিলাম যে শেন ওয়াটসন যেভাবে ব্যাটসম্যান হয়েছিলেন, শেন ওয়াটসন কিন্তু মোটামুটি বোলিং অলরাউন্ডার টাইপের প্লেয়ার ছিলেন, কারণ ইনিশিয়াল স্টেজে 6-7 ব্যাটিং করতেন। কোনো একটা ডোমেস্টিক ক্রিকেটে বা কোনো একটা বিগ ব্যাশে শেন ওয়াটসনের বোলিং করার অনুমতি ছিল না, তখন তাকে শুধুমাত্র ব্যাটার হিসাবে খেলানো হয়েছিল। ওই বছর থেকে তিনি ওপেনিং ব্যাটিং করা শুরু করেছেন। আফটার দ্যাট শেন ওয়াটসনকে কীভাবে পাওয়া গেছে। সো এই যে আধুনিক দৃষ্টিভঙ্গির জায়গাটা, আধুনিক চিন্তাভাবনার জায়গাটা, ওই সময় কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড করেনি। সো ওই টাইমটাই কিন্তু একটা ফ্রি স্পেস ছিল যে সাইফুদ্দিন বোলিং করতে পারছেন না, তার বোলিংয়ের সার্ভিসটা কোনো ফ্র্যাঞ্চাইজি নেবে না, সো শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে খেলানোর জায়গাটা একটা সুযোগ কিন্তু ছিল। বাট এখন সাইফুদ্দিনের বোলিংটা বেশি কার্যকরী, উই অল নো দ্যাট, তার বোলিং রোলটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, হি ইজ সাচ কাইন্ড অফ বোলার। সো দ্যাটস ওয়াই ফ্র্যাঞ্চাইজিরা তাকে আসলে বোলিং অলরাউন্ডার হিসেবেই খেলাবে। তাকে যখন কোনো টিম নেবে, সেই টিম চ্যাম্পিয়ন হওয়ার টিমই করবে। সো চ্যাম্পিয়ন হওয়ার টিম যখন করবে, তখন তারা ওই ব্যাটিং লাইন আপটা একটা বেশ সমৃদ্ধশালী ব্যাটিং লাইন আপ করবে, সাইফুদ্দিনকে বোলিংয়ের লিডিং পার্টটা দেবে। সো আলটিমেটলি ওই কারণেই দেখা যাচ্ছে তিনি ওই কাজটা পারছেন না। সো আপনি যেটা বললেন যে টিম ম্যানেজমেন্ট সাইফুদ্দিনকে এমন টিমই নেবে বিপিএলে, এমন টিমই নেবে প্রিমিয়ার লিগে যে টিমটা চ্যাম্পিয়ন হওয়ার রেসে থাকবে, এবং চ্যাম্পিয়ন হওয়ার রেসে যখন থাকবে তখন এক্সপেরিমেন্ট করার সুযোগ নেই, তখন তার কাছ থেকে বেস্ট আউটপুটটাই পাওয়ার চেষ্টা করবে, এবং তার বেস্ট আউটপুটটা ফ্রম হিজ বোলিং, ওইটাই তারা করে। সাইফুদ্দিনের প্রসঙ্গ বাদ দিলে আমরা যদি মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, আপনি বলছিলেন যে মৃত্যুঞ্জয়কে ন্যাশনাল পুলে ঢোকানোর কথা, একই কথাটা কি আসলে জাকির হাসান বা মাহিদুল ইসলাম অঙ্কনের বেলায় প্রযোজ্য নয় কি, যে আসলে তারা এই বিপিএলে যেমনটা ব্যাটিং করেছেন তাদেরকেও কি আসলে এই ন্যাশনাল টিমের পুলে আনা উচিত কিনা? তারা তো এমনি ন্যাশনাল টিমের পুলে আছেন, অন্য একটা ফরম্যাট খেলছেন। মাহিদুল অঙ্কন আমার কাছে মনে হয়, জাকির তো বেশ ভালো টাচে আছেন, মাহিদুল অঙ্কনের একটা বিষয় খুব উল্লেখযোগ্য, ভি জোনটা খুব ভালো খেলছেন। খুব সারপ্রাইজিংলি আমরা দেখতে পাচ্ছি যে উইকেট করিডোরে যদি বল করে, ইনসাইড আউট করে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারছেন, আবার অফ স্ট্যাম্পের বাইরে বল করলে তো এক্সট্রা কাভার দিয়ে মারছেনই। সো একটা সারপ্রাইজ প্যাকেজ। মাহিদুল অঙ্কন ভেরি মাচ ফরম্যাট ওরিয়েন্টেড প্লেয়ার। প্রিমিয়ার লিগে আপনি দেখেন কোন পজিশনে ব্যাটিং করেন, এবছর টপ স্কোরার ছিলেন প্রিমিয়ার লিগে, ব্যাটিং করেছেন মিডল অর্ডারে, আবার টি-20 ক্রিকেটে মানিয়ে নিচ্ছেন লোয়ার মিডল অর্ডারে। স্টিল আমার কাছে মনে হয় যে একটা সিজন দেখে তো কোনো প্লেয়ার সম্পর্কে ওইভাবে মূল্যায়ন করা যাবে না। এখন সবচেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি ডেথ ওভার্সে। বাট আমার কাছে মনে হয় যেটা বলছিলেন যে আমাদের পুলটা যত বড় হবে, পাইপলাইনটা যত বড় হবে, বাংলাদেশ টিম উপকৃত হবে। ডেফিনেটলি তারা ওই আলোচনাটায় থাকবেন বা ওই সার্কিটের বিবেচনাটা অবশ্যই থাকবেন। বাট স্টিল ইটস নট দ্য টাইম যে আপনি ইমিডিয়েটলি বিপিএলের পরে তাকে কোনো একটা সিরিজে ন্যাশনাল টিমে টি-20 ক্রিকেটে নামিয়ে দেবেন। বাট রাখাটা এবং স্কিল ট্রেনিং করানোটা, দিস ইজ ইম্পর্টেন্ট। মিরপুরে আমরা দেখেছিলাম যে গতকালও দেখি, আজকেও দেখেছি, প্রথম ম্যাচে রান হচ্ছে, দ্বিতীয় ম্যাচে টার্গেটটা কম হচ্ছে, সেই টার্গেট চেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে বিপক্ষ দলও অনেক ভোগাতে হচ্ছে। আসলে এখানে সমস্যাটা আসলে কোথায়? এক্সিকিউশন, আমার কাছে মনে হয় এক্সিকিউশন, ম্যাটার অফ এক্সিকিউশন। গতকাল বিপিএলের যে উইকেটটা ছিল, গতকালের উইকেটটা একটু টু পেস্ট উইকেট ছিল, একই জায়গায় বল পিচ করে একটা ডিসেন্ট হাইট পাচ্ছে আর একটু বেশি হাইট পাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, গতকাল ফরচুন বরিশালের যে ম্যাচটা ছিল, দাভিদ মালান যে বলটায় আউট হয়েছেন, ওই বলটার আগের বলটায় তামিম ইকবাল একটা সেম লেন্থের বল, সেম জোনের বল খুব সুন্দর করে একটা পাঞ্চ করেছেন, একটা ডিসেন্ট হাইটে পেয়েছেন। মালান আবার ওই বলটা খেলতে গিয়ে একটু উপরের দিকে উঠে গেছে। গতকাল ইট ওয়াজ আ টু পেস্ট উইকেট, কিন্তু আজকে ইট ওয়াজ নট আ টু পেস্ট উইকেট। আমার কাছে মনে হয় আজকের উইকেটটা বেশ ভালো ছিল। বাট সেকেন্ড ইনিংসে ইট ওয়াজ ম্যাটার অফ এক্সিকিউশন। সিলেট স্ট্রাইকার্স যেভাবে আমার মনে হয় যে টপ অর্ডার থেকে আরিফুল এবং সামিউল্লাহ শেনওয়ারি ব্যাটিং করতে নেমেছিলেন, তাদের এক্সিকিউশন ওয়াজ ভেরি পোর, এবং পরবর্তী পর্যায়ে আসলে তারা খুব বেশি সেটাকে কন্টিনিউ করতে পারে নাই। অ্যাজ ফার অ্যাজ দুর্বার রাজশাহী ইজ কনসার্ন, তানজিম সাকিব ইনিশিয়াল স্পেলটা বেশ ভালো করেছেন, বেশ ভালো ইনিশিয়াল স্পেলটা করেছেন। ওই স্পেলে ওই একইভাবে আসলে ব্যাটাররা ডিসিভড হয়েছেন। এবং ইম্পর্টেন্ট ব্যাপার যে ওই নতুন একজন বোলার, আজকে আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে নাই, নতুন একজন বোলার যিনি এসেছেন বোলিং করতে, তিনি অনেক বেশি চান্স দিচ্ছিলেন ব্যাটারদেরকে, আউটসাইড অফ স্ট্যাম্প বল করছিলেন, ব্যাটার স্ল্যাশ করছিলেন, কাট করছিলেন, স্কোয়ার ড্রাইভ করছিলেন। আমার কাছে মনে হয় আজকের উইকেটের কথা যদি আপনি বলেন, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য পোর এক্সিকিউশন অফ দ্য ব্যাটার্স। কারণ সকালের ম্যাচে তো কোয়ালিটি ব্যাটিং আপনি দেখেছেন, 2 ইনিংসে রান হয়েছে। বাট রাতের ম্যাচটা, হ্যাঁ, যেটা হয় যে একই উইকেটে যখন দুইটা ম্যাচ আপনি খেলেন, উইকেট বিকামস বিগ টায়ার্ড।
এটা তো হয়ই, কারণ যখন আপনি 20-40 ওভার একটা উইকেটে খেলেছেন, আবার আরেকটা উইকেটে যখন 80 ওভারের গেম খেলছেন, সো উইকেটটা টায়ার্ড হয়ে যায়, দ্যাটস ট্রু। বাট আমার মনে হয় পোর এক্সিকিউশনটা একটা অনেক বড় ফ্যাক্টর। আজকে বিসিবিতে সিসিডিএম এর একটা মিটিং হয়েছে, সো সেই মিটিংয়ে বিসিবির গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে কথা হচ্ছে, এবং একটা বিষয় নিয়ে আসলে বিসিবির সাবেক একজন পরিচালক বলেছিলেন আসলে দেশের ক্রিকেটটা আসলে নির্ভর করে এই ঢাকা কেন্দ্রিক যে ক্লাবগুলো আছে, এই জন্য তারা আসলে এখানে বিসিবির বেশি পরিচালক আছে, তাদের কাছে আসলে খুব বেশি অন্যান্য পরিচালক বা জেলাভিত্তিক যেই বিষয়টা ওটা গুরুত্ব পায়নি, বা তিনি সেটাই বলেছেন যে তিনি ঢাকার ক্লাব ক্রিকেটটাকে তিনি বাংলাদেশ ক্রিকেটের সব কিছুই বলেছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলবেন? আসলে ঢাকার ক্লাব ক্রিকেটটা কি বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, নাকি আসলে ঢাকার বাইরেরটা? এই বিষয় নিয়ে আমি এখন কোনো মন্তব্যই করতে চাই না। কেন করতে চাই না? ফর লাস্ট 3 years আই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস। গত 3 বছর ধরে আমি এই ব্যাপার নিয়ে কথা বলছি। এখন হয়তো নাজমুল আবেদিন ফাহিম স্যার যখন এই প্রসঙ্গটা আনলেন, আপনারা সব মিডিয়া কাভার করলেন, কিন্তু আমি যখনই এই যে ডিসেন্ট্রালাইজেশন অফ ক্রিকেট, জেলা লিগ হয় না, 40-42টা জেলা লিগ হয় না, আমি যখনই কোনো কন্টেন্ট করেছি 10,000 মানুষও দেখেনি সেই কন্টেন্ট, 10,000 মানুষও দেখেনি। কারণ ওই সমস্ত কন্টেন্টের মধ্যে ক্রিকেটারদের দ্বৈরথ নিয়ে কোনো কথা নাই, ওই সমস্ত কন্টেন্টের মধ্যে মাঠের বাইরের কোনো উল্টাপাল্টা বিষয় নিয়ে কোনো কথা নাই। সো আলটিমেটলি এসব বিষয়ে দর্শকের কোনো আগ্রহ থাকে না। আপনি অন্তত আমার 50টা কন্টেন্ট দেখতে পারবেন যেটা আমি জেলা লিগ ডিসেন্ট্রালাইজেশন নিয়ে কথা বলেছি। এবং লাস্ট আপনি একটু খুঁজে দেখবেন আফগানিস্তানের ক্রিকেটটা কিভাবে ডেভেলপ করেছে সেই উদাহরণ দিতে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটা ক্লাব মাফিয়াদের কাছে জিম্মি, এই কথাটা আমি বলেছিলাম। সো এখন আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন, কারণ ফাহিম স্যার এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন, একটা গঠনতন্ত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এখন, তো আমার মনে হয় আপনারা সেগুলো নিয়ে কথা বলতে থাকেন। আই হ্যাভ বিন টকিং অ্যাবাউট দিস ফর লাস্ট 3 years। এখন আমি কোনো মন্তব্যই করবো না, কারণ আমি এটা বলেছি, দর্শকদেরও আগ্রহ নেই এইসব ব্যাপারে। এখন হঠাৎ করে এভরিওয়ান সবাই এডুকেটেড হয়েছে এই ব্যাপারটাতে, বাট গেল 3 বছর ধরে যখনই এই ব্যাপারে কন্টেন্ট করেছি 10,000 মানুষও দেখে না।